ওকে, তাহলে আমরা আবার সেকেন্ড পার্টে চলে আসি। ইউজ নিয়ে কথা বলতেছিলাম, এবং ইউজের মধ্যে অলরেডি বললাম যে এই জিনিসগুলো তোমার এখন মানে সবচেয়ে বেশি ব্যবহৃত ফেব্রিকের মধ্যে প্লেন ফেব্রিক হচ্ছে একটা। অনেক সময় বাজারে গিয়ে বলে পপলিন দেন, পপলিন। তাহলে পপলিন হচ্ছে প্লেন ফেব্রিক। হ্যাঁ, ক্যামব্রিক আছে নাকি? হ্যাঁ, শার্টের ফেব্রিক আছে কিনা? শার্টের দেখা যায় এখন তো নতুন নতুন ডিজাইন আছে অ্যাভেলেবল, অনেক সুন্দর সুন্দর ডেকোরেটিভ ডিজাইন আছে। শুধুমাত্র যে প্লেন ফেব্রিক এখন ইউজ হয় তা না, বাট তারপরেও প্লেন ফেব্রিকটা প্রিন্টের যত শার্ট আছে সবগুলোই দেখবা তুমি প্লেন ফেব্রিক। এবং এগুলো খুব জনপ্রিয়, অর্থাৎ ডিজাইনের উপর ভিত্তি করে তার চাহিদা কিন্তু সেভাবে বাড়ে। যদিও প্রিন্টেড ফেব্রিক, বাট ডিজাইন যদি অ্যাট্রাকটিভ হয়, একেবারে সবচেয়ে কম দামি ফেব্রিকটাও তুমি অনেক ভালো দামে সেল করতে পারো। এবং তুমি অবাক হবা, পাকিস্তানিরা যে তোমার প্রিন্টের থ্রি পিস গুলো বিক্রি করতেছে, পাকিস্তান, ইন্ডিয়া, ওরা কিন্তু হিউজ প্রফিট করতেছে শুধুমাত্র এই যে প্লেন ফেব্রিকটাকে ডিজাইন করে। আর প্লেন ফেব্রিকের মধ্যে সবচেয়ে আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে সুতা, সুতার কোয়ালিটি। তাহলে ইয়ার প্লেন ফেব্রিক, বাট সুতার কোয়ালিটি যদি ভালো দিতে পারো তাহলে কিন্তু সেটার চাহিদাও অনেক বেশি। ইভেন এই যে তুমি বলতে পারো যে কাফনের কাপড়, ঠিক না? মারা গেলেও যে ফেব্রিকটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতেছি সেটাও কিন্তু সেই প্লেন ফেব্রিক। এবং হোয়াইট ফেব্রিক, একেবারে সাদা ধবধবে সাদা ফেব্রিক, যেটা অনেকেরই পছন্দ। শুধুমাত্র সাদা ফেব্রিক, কোনো কালার টালার কিছু দরকার নেই, একেবারে নর্মাল একটা প্লেন ফেব্রিক। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল। মানে যত রকম ফেব্রিক আছে, সুতার কোয়ালিটি যদি ভালো হয়, 100% কমফোর্টেবল। আর এছাড়া এই ডিজাইনটা এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে আবার জুট, জুট ফেব্রিক যেগুলো, জুট। আমরা তো জানি যে তোমার কি কনস্ট্রাকশন সাইডের সবচেয়ে বেশি জুটের ফেব্রিক গুলো ব্যবহার করে বিভিন্ন কারণে। তারপরে প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা এখন ইউজ করতেছি বস্তা টস্তা এগুলো। হ্যাঁ, ব্লাঙ্কেট বস্তাই বলতে পারো, বস্তার কাপড়গুলো, জুটের ব্যাগ, সেই সবগুলো, সেই ফেব্রিক গুলোতেও কিন্তু দেখবা তুমি প্লেনের ডিজাইনটা বেশি জনপ্রিয় অন্যান্য যত ডিজাইন আছে তার থেকেও। এরপরে তারা অন্যান্য বিভিন্ন সিল টিল মারতেছে, কোম্পানির লোগো এটা সেটা প্রিন্ট করে সেগুলোকে দেখা যাচ্ছে অনেক গর্জিয়াস এবং ডিমান্ডেবল। হ্যাঁ, কারণ তোমার একটা ফেব্রিক একই কনস্ট্রাকশনে তুমি সারা জীবন প্রোডাকশন দিতে পারতেছো। আবার কাস্টমারের চাহিদা অনুযায়ী তুমি এটাকে ডেলিভারি দিতে পারতেছো। খালি একটা প্রিন্টিং করতেছো, অথবা যদি ডাইং করতে বলে ডাইং করে প্রিন্টিং করে দেন তুমি সাপ্লাই দিচ্ছ। তাহলে আলটিমেটলি একটা হিউজ মার্কেট এই ফেব্রিকটা দখল করে আছে। এটা মানে যদিও মনে হচ্ছে খুব সিম্পল ফেব্রিক, বাট এটা ডিমান্ড কিন্তু অনেক বেশি। আচ্ছা, তাহলে অর্নামেন্টেশন, এখন এই যে প্লেন ডিজাইন, এখন সবচেয়ে প্লেন ডিজাইন তো সবাই আর মানে ডিজাইন প্লেন হইতে পারে, বাট এটার ডিমান্ড বাড়ানোর জন্য তুমি কি কি করতে পারো? অর্নামেন্টেশন। হ্যাঁ, সৌন্দর্য বর্ধন করতে পারো কিভাবে? যদি তুমি ইয়ান চেঞ্জ করো, মোটা, চিকন, কালার্ড, হ্যাঁ, তারপরে র মেটেরিয়াল যদি চেঞ্জ করো, অর্থাৎ পলিস্টারও হইতে পারে, আবার 100% কটন হইতে পারে, আবার ওয়ার্পের সুতা পলিস্টার হইতে পারে, ওয়েটের সুতা কটন হইতে পারে। বুঝতে পারতেছো, তোমার অনেক অপশন আছে এখানে। তুমি কটন না ইউজ করে জুট ইউজ করতে পারতেছো, তুমি কি ভিসকোস ইউজ করতে পারতেছো, তুমি অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করতে পারতেছো। আলটিমেটলি তার অ্যাপ্লিকেশন ডিফারেন্ট দিকে চলে যাবে। ইয়ার্ন টাইপ ডিফারেন্ট করতে পারো, ইয়ার্ন টাইপ, কারণ তোমরা জানো রিং রিং ইয়ার্ন আছে, রোটর ইয়ার্ন আছে, স্পান কোর স্পান ইয়ার্ন আছে। তাহলে ইয়ার্নের ধরনও অনেক রকম। সেগুলো যদি তুমি সিম্পল দুইটা সুতা, বাট সেগুলোও যদি তুমি চেঞ্জ করো তাহলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইবার টাইপ তো বললামই, এটা একটা উদাহরণ ফাইবার টাইপের। তুমি কোন ধরনের ফাইবার ইউজ করতেছো। তারপরে থ্রেড ডেনসিটি, এই যে আমরা বললাম ইপিআই এবং পিপিআই, তুমি কি কম রাখবা না বেশি রাখবা? যেমন ব্যান্ডেজের কাপড় যদি দেখো, ব্যান্ডেজ মেডিকেল টেক্সটাইলে আমরা ব্যবহার করতেছি, একেবারে সিম্পল একটা কনস্ট্রাকশন। হ্যাঁ, মনে হচ্ছে যেন সিলে যাবে এখনই। বাট এই ব্যান্ডেজের পারফরমেন্সটা কেমন তুমি দেখো, পার ইঞ্চিতে সুতা কিন্তু অনেক কম, একটু দূরে দূরে রাখি আমরা। বাট ওর ফাংশন, ওর হাইজেনিক প্রপার্টিস এবং ওটার অ্যাপ্লিকেশন যদি তুমি খেয়াল করো, একটা দারুণ জায়গায় একটা ব্যবহৃত হচ্ছে। এবং ব্যান্ডেজের কাপড়ের তুমি উইথটাও দেখতে পারো, যে উইথ ছোট আছে, বড় আছে, ঠিক না? তো উইথ অনুযায়ী ভিত্তি করে আবার ওটার প্রাইসও তুমি যদি খেয়াল করো, যে এত নর্মাল একটা জিনিস কিন্তু প্রাইসটা এত কেন? ঠিক আছে, হিউজ একটা অবস্থা। অবাক হয়ে যাবে আর কি, এটার ব্যবহার কত জটিল এবং কত নানা রকম আর কি। এরপর হচ্ছে ফ্যান্সি, ফ্যান্সি স্লাভিয়ান, অর্থাৎ একেবারে নর্মাল ইয়ান, বাট স্লাভিয়ান সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে কিনা, যে কোথাও কোথাও মোটা, কোথাও চিকন, এই জায়গাটা একটু মোটা, এরপর চিকন, হ্যাঁ, আবার একটু মোটা জায়গায়, আবার চিকন। তো ফেব্রিকটা প্লেন,
বাট মাঝে মাঝে এরকম থিক এবং থিন প্লেস আছে, তখন দেখবা প্লেন ফেব্রিকের মধ্যেও একটা অন্যরকম একটা ডিজাইন চলে আসবে। তো চাইলে সেভাবেও তোমরা প্লেন ফেব্রিকটাকে অনেকভাবে অর্নামেন্টেশন করা যায়, ডিজাইন চেঞ্জ করা যায়, ডেকোরেশন বাড়ানো যায়। ঠিক আছে, এখানে অল্প কয়েকটা জিনিস আছে, মানে এগুলো নিয়ে প্রত্যেকটা কথা বলতে গেলে এগুলোও শেষ হবে না আর কি, আনলিমিটেড অপশন এখানে আছে। আর একটা আছে কম্বিনেশন, তুমি যদি প্লেন ফেব্রিকটাকে লেয়ার রাখো, এটা হচ্ছে প্লেন ফেব্রিক, তার নিচে তুমি তুলার একটা লেয়ার দিয়ে দিলা, খালি আঠা দিয়ে জয়েন করে দিলা, এখন এটা দিয়ে তুমি জ্যাকেট বানাতে পারবা, ঠিক না? আরেকটা লেয়ার দিয়ে দিলা ব্ল্যাঙ্কেটের মতো, একেবারে ঠিক একটা জ্যাকেট, জ্যাকেটের কাপড় হয়ে যায়। ঠিক আছে, তারপরে তুমি ওই যে জাজিম তৈরি করতেছো বাসার মধ্যে, জাজিম না কি বলে এটাকে, তোষক আর কি, সেগুলো দেখবা এই ধরনের প্লেন ফেব্রিক, উপরে হচ্ছে প্লেন ফেব্রিক, প্লেন ফেব্রিক দিয়ে ওটাকে ঘেরাও দিয়ে রাখছে, কভার দিয়ে রাখছে। তো আলটিমেটলি তা সেখানেও তুমি প্লেন ফেব্রিকের অ্যাপ্লিকেশন দেখতেছো। হ্যাঁ, মোটামুটি এটার ব্যবহার শেষ হবে না আর কি, তুমি যদি খেয়াল করতে থাকো। ডিফারেন্ট অর্ডার অফ ডেন্টিং, ডেন্টিং চেঞ্জ করা যেতে পারে, তারপরে টুইস্ট, ইয়ান টুইস্ট চেঞ্জ করা যেতে পারে। টুইস্টের একটা এফেক্ট আছে, তোমরা জানো যে হাই টুইস্ট এন্ড লো টুইস্ট। লো টুইস্ট হচ্ছে সফট ইয়ান, হাই টুইস্টেড হচ্ছে হার্ড ইয়ান, একটু শক্ত, স্ট্রেংথ বেশি, অপটিমাম টুইস্ট আমরা যদি বলি। তাহলে এটারও একটা পারফরমেন্স অনুযায়ী তোমার ফেব্রিকের কোয়ালিটি বা এটার অ্যাপ্লিকেশনও চেঞ্জ হয়ে যেতে পারে। বিশেষ করে বাচ্চাদের যেসব ফেব্রিক, সেগুলোতে তুমি কি ধরনের টুইস্ট দিবা, সাধারণ একটু সফট হওয়া লাগবে ওই ফেব্রিকগুলো। আর যারা একটু বয়স্ক বা অ্যাডাল্ট, হ্যাঁ, তো আমাদের ফেব্রিক গুলো একটু হার্ড হলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারতেছো যে এখানে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওয়ার্ড বিম অফ ডিফারেন্ট টেনশন, আবার তুমি বিম যেটা, যে বিম থেকে ইয়ার্ন আসতেছে, সেই বিমের ইয়ার্নের টেনশন তুমি ডিফারেন্ট করে দিতে পারো, অর্থাৎ একটা লুজ ইয়ার্ন, একটা টাইট ইয়ার্ন। তাহলে এই দুইটা ফেব্রিক যখন তৈরি করবে, তখন ওই ফেব্রিকের মধ্যেও দেখবে সারফেসটা ডিফারেন্ট। হ্যাঁ, একটা লুজ এবং টাইট একটা এফেক্ট চলে আসবে। আলটিমেটলি তোমার ফেব্রিকের প্রপার্টিসটা পাল্টে যাবে। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। তাহলে মোটামুটি আমরা প্লেন ফেব্রিকের একটা ছোট্ট পরিচিতি পাইলাম আর কি, এখান থেকে এই পর্যন্ত একটা ছোট্ট পরিচিতি পাইলাম। এখন যদি আমরা একটু ক্লাসিফিকেশনে আসি, নর্মাল একটু ক্লাসিফিকেশন একটু দেখতে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে আর খুব বেশি সময় নাই, 10 মিনিটের মতো, 15 মিনিট। তাহলে প্রথম হচ্ছে কভার ফ্যাক্টর, এটা দিয়ে একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, আর একটা হচ্ছে ডেরিভেটিভস, এটা আলাদা, এটা আলাদাভাবে আমরা যাব, আমরা শুধু আজকে এতটুকু জিনিস একটু দেখব। কভার ফ্যাক্টর, এখন কথা হচ্ছে কভার ফ্যাক্টর কি সেটা আমরা জানি কিনা। কভার ফ্যাক্টর এই টার্মসটা সম্পর্কে আমাদের জানা আছে? না স্যার। জানা নাই? সত্য? স্যার মনে পড়ছে না তো, শুনছি বলে। হ্যাঁ। জানা নাই। স্যার শুনছি বলে মনে হয় না স্যার। আহ আচ্ছা, তাহলে এটা আমরা একটু বাদ দিই। কভার ফ্যাক্টর হচ্ছে কভার ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্যাক্টর, আর এটা হচ্ছে কভার। এখানে অনেকগুলো টার্ম আছে আসলে। কভার, তারপর হচ্ছে কভার, কভার ফ্যাক্টর, আর এটা বলা হচ্ছে ফ্র্যাকশনাল কভার। হ্যাঁ, এটা বলা হচ্ছে কি টোটাল, টোটাল কভার। হ্যাঁ, এই অনেকগুলো টার্মস এখানে আছে। কভার বলতে আমরা যেটা বুঝি নরমালি, মানে আমরা এখন যেহেতু কভার শিখতে চাচ্ছি, বা এখন একটু তো জানা লাগবে, এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন, বুঝা গেছে? এখন ইয়ার্ন বলতে ইয়ার্ন অফ দ্য ফেব্রিক যদি বলি, ফেব্রিক, তাহলে সুতা দিয়ে যতটুকু এরিয়া কভার করছে। হ্যাঁ, ফ্র্যাকশনাল কভার, যদি আমি এই টার্মসটাতে এখানে আসি, ফ্র্যাকশনাল কভার, ফ্র্যাকশনাল কভার, এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন, এতটুকু যদি আমি আসি, এটা হচ্ছে ফ্র্যাকশনাল কভার। ফ্র্যাকশনাল কভার মানে হচ্ছে এটা হয় ওয়ার্ক হবে অথবা ওয়েফট হবে, দুইটার একটা, যে কোনো একটা যদি এরিয়া দখল করে, যতটুকু এরিয়া দখল করে সেটাকে আমরা বলবো ফ্র্যাকশনাল
ফ্র্যাকশনাল, অর্থাৎ একটা ফেব্রিকের একটা ফ্র্যাকশনকে সে দখল করে আছে। বুঝা গেছে? হ্যাঁ, কথা বুঝতে পারতেছি? জি স্যার। ফ্র্যাকশনাল। আর টোটাল কভার হচ্ছে তাহলে কি? টোটাল কভার এটা তো ফ্র্যাকশন। তাহলে এই যে বথ এরিয়া, মানে এরিয়া কভার্ড বাই দা কি, এখানে যদি আমি এটা কাইটা দিয়া এটা লিখি, অ্যান্ড ওয়েট ইয়ার্ন অফ দা ফেব্রিক। তাহলে একটা ফেব্রিকের ওয়ার্ক এবং ওয়েট আমরা জানি তো যে দুইটা সুতাই আছে আসলে, এই দুইটা সুতা দিয়ে যতটুকু এরিয়া কভার করে সেটাকে আমরা বলতেছি টোটাল কভার। ফ্র্যাকশনাল কভার বলতেছি কি, যে কোনো একটা, হয় ওয়ার্ক ইয়ার্ন অথবা ওয়েট ইয়ার্ন, সেটা দিয়ে যতটুকু জায়গা দখল করে সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল কভার। ফ্র্যাকশনাল কভার। হ্যাঁ, আর কভার আরেকটা হচ্ছে, কভার বলতে হচ্ছে ওই যে এটা, এই যে টোটাল কভার যেটা, সেটাই হচ্ছে কভার। মানে অনেক সময় আমরা কভার বলতেছি, শুধু কভার। হ্যাঁ, এরিয়া কভার বাই দা ইয়ার্ন অফ দা ফেব্রিক। তাহলে এখানে ইয়ার্ন বলতে দুটোটার কথা বলা হচ্ছে, ওয়ার্ক এবং ওয়েট। তাহলে এটাকে আমরা কি বলতেছি, টোটাল কভার বলি অনেক সময়, অথবা শুধু কভার বলি। আর কভার ফ্যাক্টর কোনটা? হ্যাঁ, ফ্যাক্টর হচ্ছে এই কভারটা। এখন কভারটা তো সাধারণত মনে করো যে 30%, এটা হচ্ছে পার্সেন্টে প্রকাশ করে, কিন্তু এটাকে ফ্যাক্টরে প্রকাশ করা যায়, যেমন 0.3। বুঝতে পারতেছি? মানে 30/100, 30/100 ইজ ইকুয়াল টু কত? 0.3। তাহলে এই যে ভ্যালু, মানে ফ্র্যাকশনের মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে প্রকাশ করতেছি, তখন এটাকে বলা হচ্ছে কভার ফ্যাক্টর। মানে ফ্যাক্টর আকারে সংখ্যা আকারে প্রকাশ করা। ঠিক আছে, অনেকে পার্সেন্ট আকারে প্রকাশ করে, অনেকে সংখ্যা আকারে। তবে আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে এটা, এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা আমরা ইউজ করব। তাহলে যে কভার ফ্যাক্টর বা ফ্র্যাকশনাল কভার, এই দুইটা, এই যে এটা প্লাস এটা, এই দুইটা মিলে এই হচ্ছে ফ্র্যাকশনাল মানে ফ্যাক্টর আকারে আসবে। তাহলে এখন এটা যদি ফ্র্যাকশনাল কভার হয়, তাহলে ফ্র্যাকশনাল কভার কয় ধরনের হতে পারে? দুই ধরনের। আমি যদি K1 বলি, এটা হচ্ছে K1, হ্যাঁ, আরেকটা যদি আমি বলি K2, সরি K2, ঠিক আছে, K1 K2। এটাকে যদি আমি বলি আবার আরেকটা কথা, এভাবে যদি বলি K অফ ওয়ার্ক, আর এটাকে যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি ওয়েট। K অফ ওয়েট। তাহলে আমি এভাবে বলতে পারি K অফ ওয়ার্ক, K অফ ওয়েট। তাহলে এখানে যেহেতু এটা ফ্র্যাকশন আকারে আসবে, ফ্র্যাকশনাল এই ওয়ার্ডটা অনুযায়ী আসবে, মানে আমরা একটু জেনে রাখি। তাহলে টোটাল কে, মানে ফেব্রিকের কভার তাহলে কত হবে? K1 প্লাস K2 মাইনাস K1 ইন্টু K2। এটা হচ্ছে তোমার একটা সমীকরণ আর কি, যেটাকে বলা হয় টোটাল কভার ফ্যাক্টর। এবং এটা যদি আমরা একটু হিসাব করি, একটা জটিল হয়ে যেতেছে। না জটিল না, এটা তোমরা জানো না এই জন্য জটিল লাগছে আর কি। এটা তো আলাদাভাবে পড়াইতে হবে, না পড়ালে তো আর তুমি এটা জানবে না। বুঝো নাই? জি স্যার। এটা তো আলাদা করে পড়াইতে হয়, এটা তো একটা চ্যাপ্টার, আলাদা করে পড়তে হয় এটা। কারণ তোমরা জানো না দেখে আমি একটু আলোচনা করতেছি। ঠিক আছে, জানো তো আমি আলোচনা করতাম না এটা। এখন এই যে দেখতেছো, এই যে টোটাল কভার ফ্যাক্টর, এই ফ্যাক্টর যেহেতু এখানে বুঝতে পারতেছো, একটা হচ্ছে কি ওয়ার্পিয়ান, ঠিক না? আরেকটাকে ওয়েট। ওয়েবটিয়ান। তাহলে একটা ফেব্রিকের মধ্যে এই দুইজনই তো থাকে নাকি, ওয়ার্পের সুতা এবং ওয়েবটের সুতা, ঠিক না? এটাই তো। জি স্যার। এখন এখানে সুতা মনে করো ওয়ার্পের সুতা অনেক বেশি সুতা, অনেক বেশি। ওয়েবটের সুতা অল্প কয়েকটা। তাহলে এখন ওয়েবটের সুতা যদি আমি আলাদা করি, ওয়েবটের সুতা আলাদা করছি এরকম, তাহলে কয়টা সুতা পেলাম? 3টা। আর ওয়ার্পের সুতা যদি একসাথে করি তাহলে দেখবে এরকম করে অনেক সুতা। এখন বলো তো কে সবচেয়ে বেশি এরিয়া দখল করতেছে? স্যার ওয়ারপেটটা। ওয়ার্পেরটা। তাহলে এটার ভ্যালুটা মনে করো আর কি, যে এটা 80% এরিয়া দখল করতেছে।
আর এটা যে পরিমাণ আছে সেটা হচ্ছে মনে করো 10% এরিয়া দখল করতেছে। 10%, মানে পুরো তো জায়গা তো মাঝখানে খালি, অনেক খালি জায়গা আছে। তাহলে এটার জন্য ফ্র্যাকশনাল কভার কত এখন? 0.8। আর 0.8। এটার জন্য ফ্র্যাকশনাল কভার হচ্ছে 0.1। ঠিক আছে, জি ঠিক স্যার। না? তাহলে এই যে দেখো ও 80% জায়গা দখল করে আছে, আর ও 1% জায়গা দখল করে আছে। তাহলে এখন এটা কি ওয়ার্পের সুতার সংখ্যার কি প্রমিনেন্স বেশি না? মানে ওয়ার্পের সুতা বেশি দেখা যাবে, ওয়েটের সুতা কিন্তু কম দেখা যাবে। বুঝতে পারতেছি? তাহলে এটা জি স্যার। এই যে পুরো দুইটা ফেব্রিককে একত্রে করলে কতটুকু জায়গা দখল হয় দেখো তো। তাহলে 0.1 স্যার প্লাস 0.8 মাইনাস 0.1 ইন্টু 0.8, তাহলে এটা কত আসে হিসাব করলে? মানে টোটাল ফ্যাক্টরটা কত? 0.1 ইন্টু 0.8 মাইনাস 0.1 ইন্টু 0.8। কি করলাম এটা? যোগ না দিয়ে আমি গুণ দিয়ে দিচ্ছি। যোগ। ওকে, তাহলে এটা হচ্ছে কি 0.82। ঠিক আছে, বুঝতে পারতেছো? মানে আমি একটা হিসাব করলাম আর কি, রাউন্ড ফিগার, যে এই দুই ধরনের সুতা দিয়ে একটা ফেব্রিকের কতটুকু জায়গা দখল করে আছে তারা। দেখো 0.82 জায়গা, মানে এই পরিমাণ জায়গা তারা দখল করে আছে শুধুমাত্র কি ওয়ার্পের সুতা এবং ওয়েটের সুতা। কোথায়? কোথায়? এটা কোথায়? টোটাল ফেব্রিকের মধ্যে, ঠিক না? জি বুঝতে স্যার। পারতেছি? তাহলে টোটাল ফেব্রিকের 80% জায়গা তারা দখল করে আছে, আর বাকি কত পার্সেন্ট জায়গা খালি আছে? স্যার 0.18। এই, হ্যাঁ 0.18, ঠিক আছে, গুড। তাহলে 12% এরিয়া কি খালি? খালি মানে এই যে গ্যাপ গুলো, এই যে গ্যাপ গুলো, বুঝতে পারছো? জি এই স্যার। গ্যাপ গুলো হচ্ছে 12%। তার মানে বুঝতে পারতেছো এটা একটা ভালো একটা জিনিস আর কি। এই একটা পয়েন্ট ভ্যালু, এই ভ্যালু গুলো দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি একটা ফেব্রিকের অবস্থা কি হবে। স্যার এখন একটা 18% না স্যার একটা খালি? ফেব্রিক হচ্ছে, একটা ফেব্রিক মনে করো, হ্যাঁ স্যার 18%, 18% খালি তো? 18, হ্যাঁ। মনে করো একটা ফেব্রিকের এই টোটাল কভার হচ্ছে মনে করো 50, আর একটা ফেব্রিকের টোটাল কভার হচ্ছে মনে করো 80। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি তাহলে এখন বোঝা যায়? এই ফেব্রিক আর জি এই স্যার ফেব্রিকের বোঝা মধ্যে যায়। এই 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 ইন্ডিকেশন গুলো এটা দিবে। এখন এভাবে যদি পার্থক্য করো এই যে ভ্যালু গুলো দিয়ে, তখন এই কভার ফ্যাক্টরের উপর ভিত্তি করে প্লেন ফেব্রিক কয় ধরনের দেখো, একটা বলেছে স্কোয়ার ফেব্রিক, স্কোয়ার যেখানে ওয়ার্প এবং ওয়েট সমান। আরেকটা হচ্ছে কি আনব্যালেন্সড, যেখানে ওয়ার্প এবং ওয়েট সমান না, হয় ওয়ার্পের সংখ্যা বেশি নয়তোবা ওয়েটের অ্যামাউন্ট বেশি। বুঝতে পারছি? জি স্যার। এই তিনটা অপশন তো থাকে নাকি, না আর বেশি হয়? হয় সমান হবে, নয়তো ওয়ার্পের সংখ্যা বেশি হবে, নয়তো জি স্যার তিনটেই হবে। হ্যাঁ এই তিনটাই হবে, এর বাইরে তো আর কভার ফ্যাক্টর দিয়ে আর ক্লাসিফাই করা যাবে না। ঠিক আছে, এই সেটাই এখানে জি দেখা হয়েছে। স্যার। দেখো স্কোয়ার ফেব্রিক, এই যে দেখো স্কোয়ার, ওয়ার্পের সুতার কাউন্ট, তারপরে সংখ্যা সেম। আনব্যালেন্সড, আনব্যালেন্সড এর মধ্যে বুঝতেই পারতেছো কেমন হতে পারে। হ্যাঁ, ওয়ার্প ফেজ হতে পারে, ওয়েব ফেজ হতে পারে। এই যে দেখো সংখ্যা কি, এলোমেলো অবস্থা। কাউন্ট একই বাট সংখ্যা different। হ্যাঁ, এটার কাউন্ট চেঞ্জ, সংখ্যাও চেঞ্জ, কাউন্ট চেঞ্জ, সংখ্যা সেম, এরকম একটা অবস্থা আছে। আবার দেখো এটা 20, এটা 120, বাট এটা 16, এটা 19। তাহলে এটার একটা সমস্যা আছে, এটা হিসাব না করে বলতে পারবো না যে কোনটা মানে ফেজ, মানে ওয়ার্ক ফেজ না ওয়েব ফেজ, বলতে পারতেছি না। এটার ক্ষেত্রে দেখো এটা 50, এটার সংখ্যাও বেশি, এটার কাউন্ট কম, এটার সংখ্যা কম। তাহলে এটার ক্ষেত্রেও আমি এখন হিসাব ছাড়া আমি বলতে পারবো না যে এটা আসলে কি ওয়ার্ক ফেজ না ওয়েব ফেজ। সংখ্যা দেখে হয়তো তুমি বলতে পারো যে স্যার এটা তো ওয়ার্ক ফেজ। হ্যাঁ এটা তো স্যার ওয়ার্ক ফেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্যার ওয়ার্ক ফেজ। ওকে, এটা স্যার স্কোয়ার। বুঝতে পারতেছো? এভাবে তুমি বইলা ফেলতে পারো, তবে হিসাব ছাড়া না জি স্যার। বলাটাই বেটার। হিসাব ছাড়া না বলাটাই বেটার। এখানে দেখো এটা হচ্ছে ওয়েটের সংখ্যা বেশি, তার মানে আমি এক চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হচ্ছে ওয়েট কভার্ড। এটা যেহেতু ওয়ার্পের সংখ্যা বেশি, তাহলে এটা হচ্ছে ওয়েট কভার্ড। বুঝতে পারতেছি? জি হ্যাঁ, স্যার। ওয়েব ফেজ, ওয়ার্ক ফেজ, বা তুমি এই ধরনের নামগুলো চলে আসবে তোমার হিসাবের মধ্যে। তাহলে খুব সহজ ভাবে তুমি এখন এই দুইটা ফেব্রিকের মধ্যে পার্থক্য করতে পারবা।
যে ওয়ার্ক ফেস ফেব্রিক কাকে বলে, ওয়েব ফেস ফেব্রিক কাকে বলে। তাহলে সংখ্যা দুটো দেখে বুঝতে পারতেছো কিনা? এই জি সংখ্যা স্যার, দেখে বোঝা বুঝতে যাচ্ছে। পারতেছো কিনা? হ্যাঁ, খুব জি স্যার। সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। তবে যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু একটু হিসাব করে বলবো, হিসাব করে এই যে এরকম ফ্র্যাকশন বের করে তারপর কথা বলবো। জি স্যার, ঠিক আছে? হিসাব করে তারপরে বলবো। হ্যাঁ, কারণ হচ্ছে কি একটু ঝামেলা আছে এখানে। তোমার এই যে এটার সাথে রিলেশন আছে, মানে একটু ডিফারেন্ট কিছু রিলেশন আছে। অন্য একদিন আমরা তো আসলে এফএসডি পড়তে বসছি, আমরা তো আসলে ওই ধরনের হিসাব করতে বসি নাই। এফএসডির মধ্যে এগুলো আসবে না। হ্যাঁ, তো ওইটা স্যার হিসাব করে তারপরে তারপরে স্যার তোমার শেখাই দিলে স্যার ভালো হবে। আহ, ওই যে বললাম আলাদা একটা সময় লাগবে, আর একটা দিন লাগবে শুধু কভার ফ্যাক্টর নিয়ে কথা বলতে। ঠিক আছে? আমরা আপাতত একটু সংক্ষেপে শিখে রাখি। ঠিক আছে, তবে জি হিসাব করে স্যার। বলতে হবে। এখন তো সংখ্যা দেখে বলতে পারতেছি, কিছু কিছু ফেব্রিক আছে এই সংখ্যা দেখে বললে ভুল হবে। বুঝতে পারতেছো? জি স্যার। কারণ দেখা যাবে তোমার এটা এটা 128, এটা চেঞ্জ, বাট নিচের কাউন্টের কারণে ওটার একটা এফেক্ট আছে, কভার ও বেশি কভার করে ওর থেকে। তখন তোমার ওই বলছো তুমি, কিন্তু এটা ভুল আর কি। তুমি যেটা বললে সেটা ভুল, মানে হিসাব ছাড়া বলছো। তার মানে যে ইঞ্জিনিয়ার যেহেতু, আমাকে তো একটু সতর্ক থাকতেই বলা উচিত। হ্যাঁ, আমরা ভুলটা কেন বলে ফেলবো হঠাৎ করে। কারণ অনেকে বলে, ওই যে আমাকে একবার কি করছিল যে, তুমি অবাক হও আর কি। একদিন আমি একদিন নামাজ পড়তে গেছিলাম একটা জায়গায়। তো ওখানে ওরা আমাকে হঠাৎ করে নামাজ পড়তে ঢুকবো এমন সময় আমাকে ডাক দিছে যে, এই যে ভাই ইঞ্জিনিয়ার সাহেব একটু আসেন। আমি তো গেলাম যে ঠিক আছে কি বলে দেখি। তো উনি সুন্দর করে আমাকে বলে যে, দেখেন তো ভাই, আমরা তো ঢালাই করছি এই বিল্ডিংটা, এখানে দেখেন তো আছে মানে কত স্কোয়ার মিটার আমরা ঢালাই করছি। বুঝতে পারছো? জি কত স্যার। স্কোয়ার মিটার আমরা ঢালাই করছি, প্রতি স্কোয়ার মিটারে সে টাকা দিতে হবে তাকে। তো সে এটা হিসাব করতে যাচ্ছে। তো আমি যখন গেলাম, তো আমার তো এখন লাগবে যে স্যার এটার লেন্থ কত, উইথ কত, তারপরে পিলার গুলো কি সে ঢালাই করছে কিনা, পিলারের পার পিলারের সাইজ কত। আমি এগারো বইসা সুন্দর করে হিসাব করা শুরু করছি। তো উনি বলে যে, ভাই এতক্ষণ লাগতেছে কেন? আমি বলি, ভাই আপনি তো চাইলেন না যে কতটুকু করছে? তো আমার তো জানতে হবে কতটুকু করছে আর কতটুকু বাদ গেছে, দুটো তো হিসাব করতে হবে না। সে করছে এতটুকু, বাদ দিচ্ছে তো অনেকখানি, তো সেটা তো আমার বাদ দিতে হবে না। সে বলে, না না ওগুলো কিছু করা লাগবে না ভাই, এই দুইটা খালি গুণ করেন। সে ওই যে লেন্থ আর উইথ, হ্যাঁ পুরো ছাদের লেন্থ পুরো ছাদের উইথ এই দুইটা সে নিয়ে আসছে। এখন নিয়ে এসে আমাকে দিচ্ছে যে এই দুইটা খালি গুণ করে দেন তাইলেই হবে। তাহলে আরেক কপাল রে আমার, এই কাজ করতে আপনি আমার ডাকছেন কি করতে? ঠিক আছে, আমি তো আরো অন্য হিসাব করতে শুরু করছি বৈশা বৈশা, যে কি ভাই আমার কাছে চাইছে, তাহলে তো অনেক ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, যে তাহলে আমার জি হিসাব স্যার, করতে হবে। ওরা স্যার সহজে মারে স্যার, শর্টকাটে। ঠিক আছে, কতটুকু করছে কতটুকু বাদ গেছে আমার এই হিসাব করতে হবে। ওই ইসে এই তোমার, তারপরে আমরা যখন বাড়ি বানাচ্ছিলাম তখন আমাদেরকে একটা হিসাব করতেছিল যে টাইলস কতগুলো টাইলস লাগবে। তো আমি পুরো বাসায় হিসাব করে আমি হিসাব করছি যে এতগুলো টাইলস লাগবে, এর চেয়ে একটাও বেশি লাগবে না। যদি বেশি লাগে তাহলে হচ্ছে সে ভাঙলে লাগবে, আদারওয়াইজ লাগবে না। তাহলে ও যদি ভাঙে কয়টা ভাঙবে, 10টা 20টা 15টা, তাহলে এই কয়টা বেশি হবে। হ্যাঁ, তো মিস্ত্রি আইনা ডাক দিছে যে হিসাব করেন তো ভাই কতগুলো লাগবে। মিস্ত্রি আন্দাজে একটা কইলো, আমার হিসাবের সাথে ওর হিসাব মিলেই না। আমি বলি, ভাই আপনি কিভাবে বলতেছেন বলেন তো, মানে আপনি যে হিসাব করতেছেন ওটা কেমনে হিসাব করলেন? আমি তো আমার বিল্ডিং এর কোনা কোনা হিসাব করে আসছি, পুরো মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করে আমি এতটুকু পাচ্ছি, আপনি এটা পাচ্ছেন কিভাবে? বলছে, না না লাগবে লাগবে লাগবে। এই যে লাগবে লাগবে বলতেছে, কোথায় 800 800 স্কোয়ার ফিট আর কোথায় 1200 স্কোয়ার ফিট, মানে প্রায় 400 স্কোয়ার ফিটের টাইলস সে বেশি কিনাবে আমাকে দিয়ে। আমি বলি যে, ভাই আপনি শিওর হোক কিনা, আপনি আমাকে আগে শিওরিটি জানতো, মানে আপনি কোনটা হিসাব করতেছেন যেটা আমি ধরি নাই। ঠিক আছে, কোন অংশটা আমি ধরি নাই, একটা রান্নাঘরের এই পার্ট ওই পার্ট, এই সাইড ওই সাইড, নিচে উপরে সাইডে দেয়ালে, মানে কোনটা ধরি নাই আমি আমি এটা সেটা বুঝতে পারতেছি না। আপনার হিসাবটার সাথে আমার হিসাব তো মিলতেই আছে না। 400টা মানে স্কোয়ার ফিটের তো ডিফারেন্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। পরে মানে গিয়ে বাজারে গিয়ে বললাম যে 800 স্কোয়ার ফিটের এক পিসও বেশি নিব না আমি। আমার টাকা তো এত আকাশ থেকে আসে নাই যে আমি এক্সট্রা 400 স্কোয়ার ফিটের জন্য টাকা বরাদ্দ দিয়ে আসবো। তো আমি 800 স্কোয়ার ফিটের জন্য টাইলস নিয়ে এসে ওরা দিচ্ছি, আপনি এটা বানান দেখি। হ্যাঁ, আপনি হিসাব করেন।
কারণ আমি তো ওখানে বেশি রাখছি, ওই যে কিছু বেশি রাখছি না, যে কয়টা ভাঙবে, 10টা 5টা সামথিং, ওই ওই পর্যন্ত আমি আনিয়ে রাখছি। যে লাগাইতে 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 দেখে যে লাস্টে টাইলস রয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন পরে আমি তো দেখতেছি যে আমার টাইলস স্টিল নাও দে আর রিমেইনিং, মানে সে এখনো ইউজ করতে পারে নাই। আর কয়টা ভাঙা ভাঙা রাখতেছে সাইডে, সেটাও আমি গুনতেছি, যে কয়টা আছে সে লাগাইতে গিয়ে ইচ্ছা করে এমন ভাবে বাড়ি দিচ্ছে যে ভেঙে যাচ্ছে। আমি বলি, ভাই আপনি আগে ঠিক মতো লাগান, আমরা তো লাগাই না, আগে আপনি নিজে ঠিক হন যে আমি এটা লাগাইতে পারতেছি। হ্যাঁ, তো সে ওইভাবে কাজ করে করে দেখে যে এখনো টাইলস শেষ হয় না, উল্টা টাইলস রয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে এই যে টাইলস গুলো রয়ে গেল, এগুলো কি করবো, মানে আপনি তো লাগাই শেষ করতে পারেন নাই। বলছে ভাই এগুলো রিটার্ন দিলে রিটার্ন নিয়ে নিবে। আমি বলছি আমি আবার রিটার্ন দিতে যাবো কি জন্য? ঠিক আছে, আমার তো রিটার্ন দেওয়ার কোনো দরকারই নেই, আমার হিসাব অলরেডি মিলে গেছে। হ্যাঁ, যেগুলো আছে এগুলো দিয়ে আমি কুটকুট খেলবো দরকার হলে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে ওইরকম আর কি, তোমাকে তোমার হিসাবগুলো, মানে তোমাদের হিসাবগুলো ওইভাবে মিলতে হবে। আদারওয়াইজ ওই যে ওরা কিন্তু তোমাকে এমন ভাবে বোঝা মিল দিবে যেখানে তুমি আসলে কিছুই বুঝতে পারবা না। কোথায় সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, কোথায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ, আর কোথায় সামান্য ম্যাথমেটিশিয়ান। হ্যাঁ, এগুলো আসলে বোঝার কিছু নাই। তো না বোঝার মতো কাজ করলেও হবে না আমাদের। তো আমাদের সব কাজে একটু হিসাব